হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ইউটিউব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ইউটিউব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। কেমন আছো সবাই বলো তো? অনেক দিন পর তোমাদের সাথে দেখা, তাই না? অনেক অনেক দিন পর তোমাদের সাথে দেখা। একটু দাঁড়াও। আচ্ছা, কেমন আছো সবাই বলো তো? তো আমরা নতুন একটা চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তোমাদের কিন্তু অলরেডি ভেক্টর পড়ানো হয়েছে, তাই না? ভেক্টরে আর্কাইভে আসলে একটা ক্লাস বাকি আছে, ওটা আমি শুট করে দিয়ে দিব। ওকে, অনেক পিছায় পড়ছো, এখন কি করবা? কেন পিছায় পড়ছো বলো তো? এটার অ্যান্সার দাও। কেন পিছায় পড়ছো? পড়াশোনা করো নাই, এই জন্যই তো পিছায় পড়ছো। সলিউশন কি? পড়াশোনা করতে হবে, এটাই, আর কোনো সলিউশন নাই। হ্যাঁ, পড়াশোনা করতে কারো ভাল লাগে না, কারো কারো থাকতে পারে, বাট ম্যাক্সিমামের কি পড়াশোনা করতে ভাল লাগে না। এখন কি করতে হবে? জোর করে হলেও পড়তে হবে, কিছু তো করার নাই, বুঝছো? ঠিক আছে, তো আমাদের যেই চ্যাপ্টারটা উচ্চতর গণিত প্রথম পত্রের চ্যাপ্টার 8, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। আচ্ছা, তো তোমরা যারা আগে ক্লাস করছো আমার, জাস্ট ক্লাসটা ফলো করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তুমি এই ক্লাসটা করার পর যেই বই হোক না কেন, সেই বইয়ের প্রত্যেকটা অঙ্ক নিজে নিজেই সমাধান করতে পারবা। ওকে, সো ক্লাস ফলো করলেই হবে। এইটার উপর ধরো 9টা ক্লাস হবে, 8টা বা 9টা ক্লাস হবে। এই 8টা বা 9টা ক্লাস করার পর এই চ্যাপ্টারের আর কিছু লাগবে না, তুমি যেখান থেকেই অঙ্ক দেখ না কেন তুমি পারবা। তো কি করতে হবে? এই 8টা বা 9টা ক্লাস পুরাপুরি মনোযোগ দিতে হবে। আমি যেমনে বলি অমনে ক্লাসে পড়াশোনা করতে হবে, পুরো টপিকটা বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, তোমরা জানো যে আমার ক্লাসে কোয়েশ্চেন তুলতে হয় না। আমার ক্লাসে কি করতে হয়? প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে একটা নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারটা তুললেই হয়। ওকে, বুঝছো? আমার ক্লাসে বোঝাটা ইম্পর্টেন্ট, তোলাটা না। আমি তো ক্লাস নোট দিয়েই দিব, তুমি পরে ক্লাস নোট করতে পারবা বা ক্লাস নোট না করলেও হবে। ওকে, বাট ক্লাস নোট কইরো, ক্লাস শেষে 10 মিনিট টাইম দিলেই ক্লাস নোট হয়ে যাবে। আচ্ছা, এবার সেই চ্যাপ্টারটার উপর, এটা হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এই চ্যাপ্টারটা নিজে না খুব একটা গুরুত্বপূর্ণ না, নিজে নিজে খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অন্যান্য চ্যাপ্টার পড়ার জন্য এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফাংশন, ফাংশন এই জিনিসটার নাম শুনছো না? ম্যাথামেটিক্সে যত গ্রাফ দেখো বা যত কিছু সমীকরণ দেখো, ম্যাক্সিমামে কি ফাংশন। তো ফাংশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক কিছুর বেসিক এবং ফান্ডামেন্টাল একদম গোড়ায় হচ্ছে এই ফাংশনটা। তারপর হলো ফাংশনের লেখচিত্র, গ্রাফ আঁকানো, এটাও আমাদের ম্যাথামেটিক্সের খুবই ফান্ডামেন্টাল জিনিস। তুমি যখন অন্তরীকরণ করতে যাবা বা বৃত্ত সরল রেখায় তো দেখছো আমাদের গ্রাফ আঁকাইতে হয় না? আমাকে বলো, বৃত্ত বা সরল রেখায় তো দেখছো গ্রাফ আঁকাইতে হয়। পরবর্তীতে কনিক যখন পড়বা সেখানেও গ্রাফ আঁকাইতে হবে, কিংবা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনও যখন যাও সেখানেও আমাদের ফাংশনের লেখচিত্র আঁকতে হবে। তো এই দুইটা আসলে পুরা ম্যাথামেটিক্সের খুবই ফান্ডামেন্টাল বিষয়। হোল ম্যাথামেটিক্স, পুরা ম্যাথামেটিক্স দুনিয়ার খুবই ফান্ডামেন্টাল জিনিস। তো আমরা বিস্তারিতভাবে এগুলো পড়াশোনা করব, যদিও পরীক্ষায় বেশ সহজ সহজ জিনিস আসে এই চ্যাপ্টার থেকে। তো এখানে পরীক্ষায় আসার মতো জিনিসপত্র বেশ সহজ, ওগুলা হালকা একটু এফোর্ট দিলেই হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের ম্যাথসের ফান্ডামেন্টাল যে নলেজটা সেটা গ্যাদার করব এই চ্যাপ্টার থেকে। ওকে, মনোযোগ দিবা, মজার আছে অনেক, বুঝতে পারলে অনেক মজার জিনিস, পুরো ম্যাথামেটিক্সটাকে ফিল করা যায়। আচ্ছা, চ্যাপ্টারটার নাম কি?
ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এরকম কোন চ্যাপ্টার নামের সাথে মিল আছে? তোমরা ক্লাস 9-10 পড়ছ? বলো তো, এরকম কোন চ্যাপ্টার এটার নামের সাথে মিল আছে? তোমরা কি ক্লাস 9-10 পড়ছো? কি নাম ওই ফাংশনটার, ওই চ্যাপ্টারটার নাম বলো তো? সেট ও ফাংশন, সেট ও ফাংশন। তো এখানে কি হলো? ফাংশন ও ফাংশনের লেখচিত্র। 9-10 কি ছিল? সেট ও ফাংশন, তাই তো? তাহলে সেটের পরবর্তী ডিসকাশনটাই কিন্তু ফাংশন। তাহলে আমাদের শুরু হবে কই থেকে? ওই যে সেট থেকে। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করতেছি, তার আগে দেখি তোমাদের সেটের জ্ঞান আছে কিনা। এগুলো ক্লাস 9-10 কনসেপ্ট, এগুলা থেকেও অ্যাডমিশন টেস্ট বলো কিংবা কলেজের এক্সাম বলো, দুই জায়গায় মানে পরীক্ষায় চলে আসে। খেয়াল করো, এটা পিওর সেটের একটা কনসেপ্ট। দেখো, এ একটা সেট, বি একটা সেট, তোমাকে এইটা বাইর করতে বলছে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 16-17 সালে। তোমাদের ক্লাস 9-10 সেট ছিল, কলেজে কিন্তু সেট বলতে কোনো চ্যাপ্টার নাই, কিন্তু ওই যে ফাংশন, এই চ্যাপ্টারের মধ্যে এটা অন্তর্ভুক্ত। বুঝছো? বুঝছো? বলো তো কি চাইছে? এ আর বি সেট দেওয়া আছে, এ বাদ বি, এ বাদ বি, এটা মানে কি? এ থেকে বি সেট বাদ দিলে যেটা পাওয়া যাবে, ইউনিয়ন, ইউনিয়ন বি বাদ এ, এটাই তো, তাই না? এ থেকে যদি বি বাদ দাও তাহলে কি থাকবে আমাকে বলো তো? এ থেকে যদি বি সেটটা বাদ দাও, এ বাদ বি মানে কি? এতে আছে কিন্তু বিতে নাই, এমন উপাদানগুলো। এতে আছে কিন্তু বিতে নাই, এতে আছে কিন্তু বিতে নাই। 1 তো না, 2 না, 3 আর 5, তাই না? আমাকে বলো, এতে আছে কিন্তু বিতে নাই এমন উপাদান কারা? 3 আর 5। ইউনিয়ন বি বাদে, বিতে আছে কিন্তু এতে নাই, বিতে আছে কিন্তু এতে নাই, বিতে আছে কিন্তু এতে নাই, এরকম কারা? 1 to 9 সবগুলাই এতে আছে, শুধু 10। এখন এই দুইটার ইউনিয়ন করলে কি হয়? 3, 5, 10। মনে পড়তেছে? এরকম অনেক কিছু পড়ে আসছিল, ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট বা পূরক, বাদ, সবকিছু পড়ছো না? আমাকে বলো তো, আমাকে বলো। আচ্ছা, ওগুলো যদি পড়ে থাকো, আমি জাস্ট একটু মনে করাই দিলাম যেগুলা পড়ে আসছো, এগুলা পড়ে আসছো। আচ্ছা আচ্ছা, উপসেট পড়ে আসছো? বলো তো, উপসেট, পাওয়ার সেট, শক্তি সেট, এগুলো পড়ে আসছো? আমাকে বলো তো। এস একটা সেট, এই সেটের উপাদান কয়টা? আমাকে বলো, কোশ্চেনের দিকে তাকাও না। এস একটা সেট, এই সেটের উপাদান কয়টা? 3টা। তাহলে তার উপসেট কয়টা হবে? একটা সেটের উপাদান সংখ্যা যদি 3টা হয়, একটা সেটের উপাদান সংখ্যা যদি nটা হয়, তার উপসেট কি 2 to the power nটা না? তাই তো? আচ্ছা, এবার শক্তি সেট মানে কি? একটা সেটের উপসেট গুলা নিয়ে যেই সেট, সেটাকেই বলা হয় তার শক্তি সেট, তাই না? একটা সেটের উপসেট গুলা নিয়ে যেই সেট, সেটাকেই বলা হয় শক্তি সেট। তাহলে শক্তি সেটের উপাদান কয়টা? ওই সেটের উপসেট যতটা, এটার উপসেট 2 to the power n, তার মানে এটার উপসেট কয়টা? 2 কিউব বা 8টা। তাহলে শক্তি সেটের উপাদান কয়টা? 8টা। ঠিক আছে, এগুলো তো পড়ে আসছো, সবাই পড়ে আসছো না? এগুলো সবাই পড়ে আসছো, সবাই পড়ে আসছো। আচ্ছা, এখন এই দুটা জাস্ট এমনিই ছিল, রিমাইন্ডার দেওয়া, পড়ে আসছো, এগুলা এগুলো পড়ে আসছো। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আমাদের এই চ্যাপ্টারে প্রবেশ করতেছি। এই চ্যাপ্টারে আমরা যেটা দিয়ে প্রবেশ করব, সেট ও ক্রমজোড়, সেট ও ক্রমজোড়। আচ্ছা, ধরো আমাদের একটা সেট, এ সেট, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি। এ সেটের উপাদান কি? এ বি সি। ঠিক আছে, আমরা আরেকটা সেট নেই, বি সেট। আমরা আরেকটা সেট নেই, বি সেট। তার উপাদান হচ্ছে 1, 2। তার উপাদান কি? 1, 2। আচ্ছা, 1, 2, 3 দিই, 3টাই দিলাম, 2টাও দিতে পারতাম। ওকে, এখন এই দুইটা সেটের
কার্তেশীয় গুণজ করলে আমরা কি পাবো? কার্তেশীয় গুণজ মনে আছে? মনে আছে? আমি যদি এ ক্রস বি করি, এটাকেই তো কার্তেশীয় গুণজ বলে। কার্তেশীয় গুণজ করলে কি পাই? আমরা অনেকগুলা ক্রমজোড়ের একটা সেট পাই। আমরা অনেকগুলা ক্রমজোড়ের একটা সেট পাই। ক্রমজোড় কি? অর্ডার্ড পেয়ার। ক্রমজোড় দেখতে এরকম এক্স কমা ওয়াই, দুটো জিনিসের একটা জোড়া তৈরি করা, দুটো জিনিসের একটা জোড়া তৈরি করা, যেখানে কে আগে আছে কে পরে আছে এটা ম্যাটার করে। এই জন্যই ক্রমজোড়, ক্রমটা ইম্পর্টেন্ট, ক্রমটা ইম্পর্টেন্ট। তাহলে এ ক্রস বি যদি করো, তাহলে তুমি কি পাও? তুমি পাও অনেকগুলা ক্রমজোড় নিয়ে একটা সেট। কি পাও বলো তো? বলো তো। অনেকগুলা ক্রমজোড় নিয়ে একটা সেট। ব্যাপারটা কেমনে হয়? একটা সেট পাবা। কার সেট? অনেকগুলা ক্রমজোড়ের সেট। কিভাবে? খেয়াল করো, এই যে এ, এর সাথে ফার্স্টে জোড়া তৈরি করবে 1, তারপর 2, তারপর 3। তাইলে আমাদের ক্রমজোড় কেমনে হইল? এ কমা 1 একটা ক্রমজোড়, এ কমা 2 দুইটা ক্রমজোড়, এ কমা 3 তিনটা ক্রমজোড়। তারপরে সেম ভাবে কি হয়? বি এর সাথে একটা, দুইটা, তিনটা। তার মানে কি হলো? প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদান জোড়া বাঁধতেছে না? আমাকে বলো। প্রথম সেটের প্রত্যেকটা উপাদান এর সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদান জোড়া বাঁধতেছে। সেম ভাবে বি এর সাথে আমাদের দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদান কি করতেছে? জোড়া বাঁধতেছে, তাই তো? এই জোড়াগুলাকে কি বলা হয়? ক্রমজোড়, তাই না? আমাকে বলো, সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে দুইটা সেটের ক্রস গুণ করলে তুমি কি পাচ্ছ? কতগুলা ক্রমজোড়ের একটা সেট। কতগুলা ক্রমজোড়ের একটা সেট। আচ্ছা আচ্ছা, কতগুলা ক্রমজোড়? এটার উপাদান সংখ্যা যদি m সংখ্যক হয়, এইটার উপাদান সংখ্যা যদি n সংখ্যক হয়, তাহলে টোটাল কয়টা ক্রমজোড় পাবা? mn সংখ্যক না? আমাকে বলো, এ সেটের উপাদান সংখ্যা যদি m হয়, বি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে a ক্রস বি টাও একটা সেট। তার উপাদান কয়টা? mn সংখ্যক। এবং এই সেটে আসলে কি আছে? এ সেটের প্রত্যেকটা উপাদানের সাথে বি সেটের প্রত্যেকটা উপাদানের একটা জোড়া, একটা জোড়া। ব্যাপারটা তো তাই, তাই না? আচ্ছা, পুরোপুরি বুঝতে পারলাম। এখন এই জিনিসটা না আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাই। সেম জিনিসটা আমরা কি করব? একটা চিত্রের মাধ্যমে দেখাই। দুইটা সেটের প্রত্যেকটা উপাদান মিলে একটা জোড়া তৈরি করছে। তাহলে আসলে যেটা হয়েছে, দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে। দেখো, প্রথম সেটের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের তিনটা উপাদানের একটা সম্পর্ক। আবার প্রথম সেটের দ্বিতীয় উপাদান বি এর সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের একটা সম্পর্ক। আচ্ছা, আমরা এবার একটু গ্রাফিক্যালি দেখাই। সবকিছু ঠিক আছে, এই জিনিসটাই গ্রাফিক্যালি দেখাবো। আমাদের প্রথম সেট, সেটা কোন সেট? এ সেট। এ সেটের উপাদান কারা কারা? এ, বি, সি। আমাদের দ্বিতীয় সেট বি সেট। বি সেটের উপাদান কারা কারা? 1, 2, 3। ঠিক আছে? আচ্ছা, এখন এ ক্রস বি করলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে এ সেট আর বি সেট, তাদের উপাদানগুলোর মধ্যে একটা কি হয়েছে? একটা সম্পর্ক হয়েছে, তাই তো? সম্পর্কটা একদম খেয়াল করছো? প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, তাই না? এ থেকে পরের তিনটা, বি থেকে পরের তিনটা, আবার সি থেকে তিনটা। একদম হিজিবিজি অবস্থা। খেয়াল করছো? টোটাল 9টা দাগ, 9টা ক্রমজোড়, 9টা সম্পর্ক। আচ্ছা আচ্ছা, এবার আমি বললাম এ আর বি সেটের উপাদানগুলোর মধ্যে যত ধরনের সম্পর্ক হওয়া সম্ভব সবগুলাই কি এখানে আছে না? আমাকে বলো,
এ আর বি সেটের উপাদানগুলোর মধ্যে যত ধরনের সম্পর্ক এ থেকে বিতে যত ধরনের সম্পর্ক আছে হওয়া সম্ভব সবকিছুই এখানে আছে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটাই এইটা, এই দুটা জিনিস সেম, একটা জাস্ট চিত্র আকারে দেখানো আছে, আরেকটা কি লিখে দেখানো আছে। একটা চিত্র আকারে দেখানো আছে, আরেকটা কি লিখে দেখানো আছে। এই ব্যাপারটা বুঝছো? এটাকেই তুমি যদি চিত্র আকারে দেখানো আছে, এটাকেই তুমি যদি লিখতে চাও, তাহলে এই যে সম্পর্ক বা এ ক্রস বি, সেটাকে কেমনে লিখবা? এভাবে, এর সাথে একের একটা সম্পর্ক আছে, এর সাথে দুইয়ের একটা সম্পর্ক আছে, এই যে এর সাথে তিনের একটা সম্পর্ক আছে, এভাবে করে সম্পর্কগুলা লিখে ফেলবা। তাহলে এটা আর এটা সেম জিনিস। বুঝতে পারলাম? আচ্ছা, ক্লিয়ার তো? এতটুকু তো ক্লিয়ার। আমি এটা কপি করে পরের পেজে নিয়ে গেলাম। এবার আমি না এটা মুছে দিলাম, এতটুকু মুছে দিলাম, ঠিক আছে? এতটুকু মুছে দিলাম। এখন এখন এই সম্পর্কগুলোও মুছে দিলাম। সবকিছু মুছে দিলাম, মুছে দিলাম। তোমরা তো মুছে দিবা না, তোমরা জাস্ট আঁকাও। এবার আমি বললাম এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক আছে। এখন সম্পর্ক কি যে এ এর সাথে, এই যে স্মল এ এর সাথে তিনটারই হইতে হবে, ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা কি এরকম না, দুইটা সেটের মধ্যে সম্পর্ক, দুইটা সেটের মধ্যে সম্পর্ক এরকমও তো হতে পারে। ধরো এ এর সাথে 1 এর সম্পর্ক আছে, এ এর সাথে 3 এর সম্পর্ক আছে, বি এর সাথে 2 এর সম্পর্ক আছে, সি এর সাথে কারো সম্পর্কই নাই। এটাও কি একটা সম্পর্ক না দুইটা সেটের মধ্যে? এটাও তো একটা সম্পর্ক দুইটা সেটের মধ্যে। ধরো সেই সম্পর্কটাকে আমি আর দিয়ে প্রকাশ করলাম। ধরো এই যে সম্পর্ক দুইটা সেটের মধ্যে, সেটাকে আমি আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই সম্পর্কটাও কি একটা সেট? এই সম্পর্কটাও কি একটা সেট? সেই সেটের উপাদান কারা কারা? এর সাথে, সেই সেটের উপাদান কি ক্রমজোড় হবে, এর সাথে 1, আবার এর সাথে 3, আর হচ্ছে বি এর সাথে 2, তাই না? বলো বলো, আমাকে একটু বলো। আমাকে বলো, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর এটা দুটা কি সেম জিনিস না? বুঝতে পারছো? এটাও কি এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক। এখন এই যে সেটটা পাইছো, সেটা কি আমার এ ক্রস বি এর একটা উপসেট না? বলো তো, সেটা কি আমার এ ক্রস বি এই সেটটার একটা উপসেট না? আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না এ ক্রস বি এর যে কোনো উপসেটই কি নির্দেশ করে? এ আর বি সেটের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে। ব্যাপারটা বুঝছো? তুমি যখন এ ক্রস বি করো, এ আর বি এর মধ্যে যত ধরনের সম্পর্ক আছে সবগুলা চলে আসে। এখন দুই একটা কাইটে বা দুই একটা ফালায় দিয়েও যেটা হয় সেটাও সম্পর্ক হয়। তাহলে আমরা বলতে পারি না এইটার যে কোনো উপসেট কি নির্দেশ করে? একটা সম্পর্ক নির্দেশ করে বা রিলেশন নির্দেশ করে, বা রিলেশন নির্দেশ করে। অপূর্ব দাদা কল দিছিল, বুঝছ? এই কথা বুঝছো সবাই? এ ক্রস বি এর, এই যে এ ক্রস বি, এটার যে কোনো উপসেটই কি এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক, দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে, দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে সম্পর্কটা লিখি। দেখো সবাই একটু মনোযোগ দিবা। আমরা আরেকটা সম্পর্ক দেখাই, দুইটা সেটের মধ্যে সম্পর্ক হয়, দুইটা সেটের মধ্যে সম্পর্ক হয়। ধরো আমাদের একটা সেট হচ্ছে এ, ধরো আমি বাংলাদেশ লিখলাম, তারপর ইন্ডিয়া লিখলাম,
তারপর পাকিস্তান লিখলাম, এশিয়ার কান্ট্রিগুলো, আর কি আছে, শ্রীলঙ্কা লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার এটা হচ্ছে কয়েকটা দেশের সেট, কয়েকটা দেশের সেট। এখন আমি যেটা করব, এখানে কয়েকটা মুদ্রার সেট লিখব। বি সেটটা হচ্ছে কয়েকটা মুদ্রার সেট। মুদ্রা কি টাইপের হতে পারে? ধরো টাকা, রুপি, শ্রীলঙ্কায় তো রুপি ব্যবহার করা হয়, আমি ঠিক বলতে পারলাম না, ধরো শ্রীলঙ্কায় রুপি, ডলার, ঠিক আছে। আর কি হইতে পারে? ইউরো। এখন আমি এই দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। কোন দেশের মুদ্রা কোনটা? তাহলে খেয়াল করো তো, বাংলাদেশের মুদ্রা কি? টাকা। ইন্ডিয়ার মুদ্রা কি? রুপি। পাকিস্তানের মুদ্রা কি? এটাও রুপি। শ্রীলঙ্কার মুদ্রা কি? এটাও রুপি। দেখো দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক আসছে না? এই সম্পর্কটা আসলে কি? এই দুইটা সেটের যেই ক্রস বা কার্তেশীয় গুণজ, তার একটা উপসেট না, তার একটা উপসেট। বুঝতে পারলাম? ঠিক আছে, সবাই পুরোপুরি ক্লিয়ার? আমাকে বলো, ক্লিয়ার তো? দুইটা সেটের মধ্যে যে কোনো সম্পর্ক, দুইটা সেটের ক্রস যেই প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজের একটা উপসেট। ঠিক আছে, তো এই সম্পর্কটাকে তুমি যদি রিলেশন দিয়ে প্রকাশ করতে চাও আর, তাহলে সেটা কি হবে বলো তো? একটা ক্রমজোড়। বাংলাদেশের সাথে কে গেল? টাকা। ইন্ডিয়ার সাথে কি? রুপি। তারপর পাকিস্তানের সাথে কি গেল? রুপি। শ্রীলঙ্কার সাথে কি গেল? সেটাও কি? রুপি। এই জিনিসটারই চিত্রের রূপ হচ্ছে এইটা, আর ক্রমজোড়ের রূপ হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এখন এই যে সম্পর্ক, তার দুইটা জিনিস আছে, ডোমেইন আর রেঞ্জ। ডোমেইন আর রেঞ্জ। যে কোনো সম্পর্কের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, সেটাকে বলা হয় ওই সম্পর্কের ডোমেইন। বুঝতে পারছো ব্যাপারটা? আবার বলি, এই এক্সাম্পলটা দিব না আরেকটা এক্সাম্পল দিই? আমরা আরেকটা এক্সাম্পল দিই। এবার আরেকটু বড় এক্সাম্পল দিই। দুইটা সেট, ঠিক আছে, দুইটা সেট। ধরো এ হচ্ছে এ, বি, সি, ডি, ই। বি হচ্ছে ধরো 1 2 3। এই দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক আমি যদি লিখে দেখাই, এ এর সাথে 1, ধরো ই এর সাথে 2, ডি এর সাথে হচ্ছে 1 আর 3। এটাই। এই সম্পর্কটাকে তুমি যদি ক্রমজোড় আকারে প্রকাশ করো, তাহলে সেটা দেখতে কেমন হবে আমাকে বলো তো? এর সাথে কার সম্পর্ক? 1। বি এর সাথে কোনো সম্পর্ক নাই, সি এর সাথেও কোনো সম্পর্ক নাই। ডি এর সাথে কার সম্পর্ক? 1 আর 3। ই এর সাথে 2। বুঝতে পারলাম? আচ্ছা, এই যে সম্পর্ক বা অন্যয়, এটা ডোমেইন বা রেঞ্জ। সম্পর্ক বা অন্যয়, তার একটা ডোমেইন বা রেঞ্জ হয়। এই সম্পর্কটা ডোমেইন কি? ডোমেইন অফ আমাদের যেই সম্পর্ক বা আর, এটাকে এভাবেও লেখা হয় ডোম আর। বুঝছো? অন্যয়ের ক্ষেত্রে প্রথম যেটা, এটাকে আমরা সাধারণত ইনপুট হিসেবে চিন্তা করি। একটা ইনপুট দিচ্ছি, তার বিনিময়ে একটা আউটপুট পাচ্ছি। তুমি যখন এই ইনপুট দিচ্ছ একটা অন্যয় বা সম্পর্কে, আউটপুট পাচ্ছ 1। তুমি যখন বি ইনপুট দিচ্ছ, কোনো আউটপুট পাচ্ছ না। সি ইনপুট দিলেও কোনো আউটপুট পাচ্ছ না। ডি ইনপুট দিলে দুটো আউটপুট পাচ্ছ, 1 আর 3। ই ইনপুট দিলে কি আউটপুট পাচ্ছ? 2। ঠিক আছে, ডোমেইন হচ্ছে এমন সব ইনপুট যাদেরকে দিলে তুমি একটা ভ্যালিড আউটপুট পাচ্ছ, একটা সংজ্ঞায়িত আউটপুট পাচ্ছ। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, কাদেরকে দিলে তুমি ভ্যালিড আউটপুট পাচ্ছ? এ, ডি, ই। তাহলে এই যে সম্পর্ক, তার ডোমেইন কি? ডোমেইন কিন্তু একটা সেট। সেই সেটের উপাদান হচ্ছে এ, ডি, ই। যেহেতু সেট, তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এভাবেও সংজ্ঞা দেওয়া যায়,
বা ক্রমজোর আকারে তুমি লিখছো না, প্রত্যেকটা ক্রমজোরের প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, প্রত্যেকটা ক্রমজোরের প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট এ ডি ডি ই, সেটের মধ্যে কোনোটা রিপিট করলে ওটা তো ম্যাটার করে না। দুইটা ডি লেখা যেই কথা, একটা ডি লেখা সেই কথা, তিনটা ডি লিখলে একই কথা, বুঝছো? ক্রমজোরগুলার প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট সেটাকে বলা হয় ডোমেইন। আরেকটা জিনিস আছে সেটাকে বলা হয় রেঞ্জ। আরেকটা জিনিস আছে যে কোনো সম্পর্কের, সেটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ অফ আর, বা এটাকে এভাবেও লেখে রেঞ্জ তার মধ্যে আর, আমাদের আর যেই সম্পর্ক তার রেঞ্জ। রেঞ্জটা হচ্ছে তুমি আউটপুটে যাদের পাচ্ছ সেটাই রেঞ্জ, তুমি আউটপুটে যাদের পাচ্ছ ওই সেটটাই হচ্ছে রেঞ্জ। বা ক্রমজোর থেকে ক্রমজোরের দ্বিতীয় উপাদানগুলা নিয়ে যেই সেট, ক্রমজোরের সম্পর্ক তো কি একটা ক্রমজোরের সেট না, বারে বারে বলতেছি, সেই ক্রমজোরের দ্বিতীয় উপাদানগুলা নিয়ে যেই সেট সেটাই কি রেঞ্জ। তাহলে 1 1 3 2, 1 দুইবার আসছে তো সেটের মধ্যে দুইবার না লিখলে হয়, একবার লিখলেই হয় 1 2 3। তো ডোমেইন রেঞ্জ ব্যাপারটা বোঝা গেছে না? বেসিক ডোমেইন রেঞ্জের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই চ্যাপ্টার পুরাটাই আসলে ডোমেইন রেঞ্জ নিয়ে। আমরা পরবর্তীতে দেখব যে এই ডোমেইন রেঞ্জটা কতভাবে আসতে পারে, কতভাবে আসতে পারে। আচ্ছা, অন্বয় বা সম্পর্ক দুইটা সেটের মধ্যে হয়, দুইটা সেটের মধ্যে হয়, ক্লিয়ার? তার সংজ্ঞা কি? দুইটা সেটের যে ক্রস প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ, তার যে কোনো উপসেটকেই কি এই দুইটা সেটের একটা সম্পর্ক বলে। ক্লিয়ার? ওকে, এবার আমরা আমাদের চ্যাপ্টারটায় যাব। অন্বয় ও ফাংশন, এই দুইটার পার্থক্য কি বা এই দুইটার মানে কি? ফাংশন হচ্ছে একটা বিশেষ ধরনের অন্বয়। আবার বলি, ফাংশন হচ্ছে একটা বিশেষ ধরনের অন্বয়, একটা স্পেশাল কাইন্ড অফ অন্বয়, বুঝছো? একটা অন্বয় ফাংশন হবে একটা বিশেষ শর্তে, একটা অন্বয় ফাংশন হবে একটা বিশেষ শর্তে। শর্তটা সবাই লেখো, আমি লিখব না। কোনো অন্বয়ে যদি একটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাওয়া যায় তবে সেটা ফাংশন। কোনো অন্বয়ে যদি একটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাওয়া যায় তবে সেটা ফাংশন। কোনো অন্বয়ে যদি একটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাওয়া যায়, একাধিক না, একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট পাইলে হবে না, সেটা ফাংশন হবে না। একটা ইনপুটের জন্য একটাই আউটপুট হওয়া লাগবে, তাহলে সেটা ফাংশন। ফাংশনের সংজ্ঞা আর কি আমরা এভাবেই ডিফাইন করছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। অন্বয় বা ফাংশন এগুলাকে তুমি একটা ব্ল্যাক বক্সের মতো চিন্তা করতে পারো, একটা বক্সের মতো চিন্তা করতে পারো, যেখানে তুমি কিছু ইনপুট দিচ্ছ, সে কিছু আউটপুট দিবে। তুমি কিছু একটা ইনপুট দিচ্ছ, সে কিছু একটা আউটপুট দিবে। কি আউটপুট দিবে সেটা এই ভেতরে কি আছে সেটার উপরে নির্ভর করে। কিছু একটা ইনপুট দিচ্ছ, সে কি করবে? তোমাকে কিছু একটা আউটপুট দিবে। এবার আমি কিছু অন্বয় লিখি, আমাদের প্রথম অন্বয়, আমার সাথে সাথে আঁকাও। অন্বয়গুলোকে আমি চাইলে এভাবে গ্রাফিক্যালিও দেখাইতে পারি বা ক্রমজোর আকারেও দেখাইতে পারি, গ্রাফিক্যালিও দেখাইতে পারি, ক্রমজোর আকারেও দেখাইতে পারি। এটা আমার ইচ্ছা বা টিচারের ইচ্ছা বা তোমাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা দেখাও। 1 A B C D, 1 2 3। আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা সম্পর্ক বা অন্বয়, আমি শিওর। এখন এটা ফাংশন কিনা আমাকে বলবা, আমার কথা কি ছিল?
ফাংশন একটা বিশেষ ধরনের অন্যয় যেখানে একটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাবো। কথা বুঝছো? তুমি একটা ইনপুট দিলে তার জন্য একটাই আউটপুট পাবা, কমও না বেশিও না, কমও না বেশিও না। একটা ইনপুট যদি দাও তুমি আউটপুট একটাই পাবা, শূন্যটাও না একের থেকে বেশিও না। আচ্ছা আমরা দেখি, একটা ইনপুট দিছো একটা আউটপুট পাইছো, ঠিক আছে, প্রথমটা খুবই সুন্দর। একটা ইনপুট দিছো একটা আউটপুট পাইছো, খুবই সুন্দর। এইখানে একটা ইনপুট দিছো আউটপুট পাই গেছো দুইটা, তাহলে এটা কি অন্যয় হইল? বলো। হ্যাঁ এটা অন্যয় হইল, কিন্তু এটা ফাংশন হইল না। কিন্তু এটা ফাংশন হইল না, তাহলে এটা কি ফাংশন হইল না? নানাভাবে মনে রাখা যায়, মেয়ে মা, তারপর আম আম গাছ, আমি ওগুলো পরে বলবো। বাট মেইন কনসেপ্ট এটা, একটা ইনপুটের জন্য একটাই আউটপুট হওয়া লাগবে, কমও না বেশিও না। আচ্ছা এবার আসো এইটা, এখানে কি ঝামেলা হয়েছিল? একটা ইনপুটের জন্য তুমি দুইটা আউটপুট পেয়ে গেছো, এটা তো সম্ভব না। আমার কথা, একটা ইনপুট দিলে আমি একটাই আউটপুট পাবো। চলো এটা দেখি, একটা ইনপুট একটা আউটপুট, ফাইন। একটা ইনপুট একটা আউটপুট, ফাইন। একটা ইনপুট একটা আউটপুট, সুন্দর। এই একটা ইনপুট দিছি, এর জন্য কোনো আউটপুটই নাই। দিলাম ইনপুট, আউটপুট তো নাই, তাই না? এটার জন্য কোনো আউটপুটই নাই। কথা কি ছিল? একটা ইনপুট দিলে একটাই আউটপুট হওয়া লাগবে, কমও না বেশিও না। তাহলে এইটাও কি ফাংশন না? বুঝতে পারলাম? সবগুলা কিন্তু অন্যয়। তার মানে আমরা একটা কথা বলতে পারি না, সকল অন্যই ফাংশন না, কিন্তু সকল ফাংশনই অন্যয়। আবার বলি, সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না। ফাংশন একটা বিশেষ ধরনের অন্যয়। বুঝছো? এটাই সুন্দর করে এখানে লেখা আছে, এটাই সুন্দর করে এখানে লেখা আছে। লেখো সুন্দর করে, সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না। অন্যয়কে ফাংশন হওয়ার জন্য একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকা লাগবে। বুঝছো? ঠিক আছে, এবার আমরা অনেকগুলা অন্যয় দেখব এবং এর মধ্যে কোনটা ফাংশন না সেটা আমরা ক্লিয়ার করব। অনেকগুলা অন্যয় দেখব, এর মধ্যে কোনটা ফাংশন না সেগুলো দেখব। তোমরা সবগুলো একটু তুলে ফেলো। এখানে কয়টা? টোটাল ছয়টা অন্যয় দেওয়া আছে। আমার টার্গেট হচ্ছে কোনটা ফাংশন না খুঁজে বের করা। তোমরা চাইলে অ্যান্সার দিতে পারো এভাবে, ফাংশন হলে ওয়াই, ফাংশন না হলে নো। 1 2 3 4 5 6 এভাবে। তো অ্যান্সার হইতে পারে এরকম ওয়াই 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 এন এন এন। বুঝছো? 6টা লেটার কমেন্টে লিখো, দেখি পারো কিনা। ফাংশন হলে ওয়াই, না হলে এন। এসএসসিতে পড়ছো? আজকে যা যা পড়াবো এসএসসিতেই পড়ছো অলমোস্ট। সবাই একটু চিত্রগুলো আঁকাও, না আঁকালেও অসুবিধা নাই। আমরা প্রথমটার দিকে খেয়াল করি। তোমার কাজ হচ্ছে ধরে ধরে দেখা। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে ধরে ধরে দেখা একটা ইনপুটের জন্য একটা আউটপুট কিনা, একটা ইনপুটের জন্য একটা আউটপুট কিনা। একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, ইনপুট একটার জন্য একটা আউটপুট, একটা আউটপুট। তাইলে এটা অন্যয়, তাইলে এটা অন্যয়। আচ্ছা পরেরটা যাই, একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে। একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে। একটা ইনপুটের এগেইনস্টে দুইটা আউটপুট হয়ে গেছে। ইনপুট একটা, কিন্তু আউটপুট মাগার কয়টা? দুইটা। তাইলে এটা অন্যয়, কিন্তু ফাংশন না। সবগুলাই অন্যয়। পরেরটাই যাই, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। তাহলে এটা কি? অন্যয় এবং ফাংশন। একটা ইনপুটের জন্য একটা আউটপুট, বেশিও না কমও না, বেশিও না কমও না। পরেরটা, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। ইনপুট আছে কিন্তু আউটপুট নাই, এটা তো হওয়া যাবে না।
ইনপুট দিছো, আউটপুট কি একটাই হওয়া লাগবে, কমও না বেশিও না। এইখানে ঝামেলা হয়ে গেছে, ইনপুট দিছো কিন্তু আউটপুট বাবাজিত নাই, তাহলে এইটা অন্যয় কিন্তু ফাংশন না। পরেরটা, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। হ্যাঁ, প্রত্যেকটা ইনপুটের জন্য একটা আউটপুট পাইছো, তাহলে এটা অন্যয় এবং ফাংশন। আচ্ছা, পরেরটাই যাই। এন তো মাল্টিপল ক্যাচাল হয়ে গেছে, একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে, একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট, আবার এই ইনপুটের আউটপুটই নাই, এটা ফাংশন হবেই না। আচ্ছা, এখন এই জিনিসটাই তুমি অনেকভাবে মনে রাখতে পারো, তো ওগুলা ভুগি যুগে, ওগুলো মনে রাখার দরকার নেই, তুমি এটা মনে রাখলেই হয়, একটা ইনপুট একটা আউটপুট। আচ্ছা, এটা যদি না মনে থাকে তাইলে অনেকেই এভাবে মনে রাখে যে প্রথমটা হচ্ছে মেয়ে মা, প্রথমটা হচ্ছে ডটার। আচ্ছা, মেয়ে মা এই লিখি, মেয়ে মা। প্রথম সেটটাকে তুমি চিন্তা করবা মেয়ে, আর পরের সেটটাকে চিন্তা করবা মা। সৎ মা না আসল মা। এখন মেয়ে আর মার মধ্যে যেই সম্পর্কটা হওয়া সম্ভব বাস্তব জীবনে, সেটা ফাংশন। মেয়ে এটা আসল মা, সৎ মা বা কোনো পাতানো মা না। মেয়ে আর মায়ের মধ্যে যেই সম্পর্কটা বাস্তব জীবনে সম্ভব, সেটা ফাংশন। আচ্ছা, তাহলে আমরা দেখি, এই মেয়ের একটা মা, এই মেয়ের একটা মা, ঠিক আছে, এই মেয়ের একটা মা, ঠিক আছে, এই মেয়ের একটা মা, এই মেয়ের একটা মা, এটা সম্ভব, তাহলে এটা কি ফাংশন। এই মেয়ের একটা মা, এই মেয়ের একটা মা, এই মেয়ের দুইটা মা, সম্ভব না, তাহলে এটা ফাংশন না। এই মেয়ের একটা মা, এই মেয়ের একটা মা, এই মেয়ের একটা মা, এই মেয়ের একটা মা, 2 আর 4 দুজনের মা সেম হয়ে গেছে, এটা কি সম্ভব বাস্তব জীবনে? সম্ভব। তুমি আর তোমার বোন, তোমার দুজনের মা সেম না, সম্ভব তো, তাহলে এটাও ফাংশন। এবার আসো এইটাই, একটা মেয়ে, তার মা ওর মা, এটা এই মেয়ের কোনো মা নাই, সম্ভব না, তাহলে এটাও ফাংশন না। ঠিক আছে, দেখো, এই মেয়ের একটা মা, এই মেয়ের একটা মা, এই মেয়ের একটা মা, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এই মায়ের কোনো মেয়ে নাই, এটা তো সম্ভব, হইতেই পারে, তাই না? ধরো আমরা 2 ভাই, তো আমার মায়ের তো কোনো মেয়ে নাই, বা এরকম নিঃসন্তান মাও তো থাকে, তাহলে এটা বাস্তব জীবনে সম্ভব, তাহলে এটাও কি ফাংশন। এখানে তো বুঝছোই মাল্টিপল ক্যাচাল, এক মেয়ের 2 মা হয়ে গেছে, এই মেয়ের আবার মা নাই, সম্ভব। তাহলে কাহিনীটা খেয়াল করো, এই যে টেকনিকটা, এটা কই থেকে আসছে? একটা ইনপুটের একটাই আউটপুট, তাহলে ফাংশন। একটা মেয়ের একটাই মা, কমও না বেশিও না। কানেকশনটা ধরছো? একটা মেয়ের একটাই মা, কমও না বেশিও না, এইটার সাথে রিলেট করছে। তুমি এখন নানাভাবে রিলেট করতে পারো। কিভাবে রিলেট করতে পারো? এভাবে, এটা ধরো আম, এটা আম গাছ। প্রথম সেটের উপাদানগুলোকে ধরলা কি আম বা কাঁঠাল বা জাম, তুমি যেটাই ধরো এটা আম, এটা হচ্ছে আম গাছ। এখন চিন্তা করো তো, একটা আমের তো একটাই গাছ থাকবে, একটা আম কি একসাথে 2টা গাছে ধরতে পারবে? বা গাছ ছাড়া কোনো আম সম্ভব না, তাহলে সিমিলার সম্পর্ক না? তুমি ওভাবেও চিন্তা করতে পারো, এই আম তার একটা গাছ, এই আম তার একটা গাছ, ঠিক আছে, ফাইন। এই আম 2টা গাছে ধরছে একসাথে, সর্বনাশ, এটা বাস্তব জীবনে সম্ভব না, এটা ফাংশন না। ঠিক আছে, এই সবাই বুঝছো? গুলায় ফেলার কিছু নাই, তুমি জাস্ট এটা মনে রাখবা, একটা ইনপুটের একটা আউটপুট, কমও না বেশিও না। একটু ঠান্ডা মাথায় 5 সেকেন্ড চিন্তা করো, তাইলেই হবে। একটু ঠান্ডা মাথায় 5 সেকেন্ড চিন্তা করো, তাইলেই কি ক্লিয়ার হয়ে যাবে।
এই যে এইগুলো তো মানুষের সৃষ্টি, ভুজুং ভাজুং, মেয়ে মা, আম আম গাছ, তোমরা এমনি মনে রাখতে পারো, নাও রাখতে পারো, তোমাদের মেইন কনসেপ্ট হচ্ছে এইটা, একটা ইনপুটের একটাই আউটপুট। আচ্ছা ঠিক আছে, সবাই ক্লিয়ার? বুঝছো? আচ্ছা আচ্ছা, সম্পর্ক কি হয়? দুইটা সেটের মধ্যে হয় না? দুইটা সেটের মধ্যেই তো হয়। ওকে, ক্লিয়ার। এবার চলো কয়েকটা জিনিস আমরা একটু জেনে নিই। ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ, এই সবগুলাই কি একটা সম্পর্কের হয়? সবগুলাই কি একটা সম্পর্ক, একটা সম্পর্ক বা রিলেশন, তার ডোমেইন হয়, কোডোমেইন হয়, রেঞ্জ হয়। একটা রিলেশন তার ডোমেইন হয়, কোডোমেইন হয়, রেঞ্জ হয়। আচ্ছা, সম্পর্কটা এখানে দেওয়া আছে, সম্পর্কটা এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এখানে প্রথম তো আমরা বলি কোডোমেইন ব্যাপারটা কি, সবচেয়ে সহজ। কোডোমেইন এই ব্যাপারটা কি? কোডোমেইন, কোডোমেইন হচ্ছে আমাদের যে দ্বিতীয় সেটটা, সেই দ্বিতীয় সেটটাই হচ্ছে কোডোমেইন। দ্বিতীয় সেটের সবগুলা উপাদান নিয়ে যেই সেট, মানে দ্বিতীয় যেই সেটটা, সেটাই কি কোডোমেইন। দ্বিতীয় যেই সেট সেটাই কি কোডোমেইন। তাহলে কোডোমেইন কি আসলে? আমাদের বি সেটটা। কোডোমেইন কি? আমাদের বি সেটটা, বা এ বি সি ডি। তুমি যদি উপাদান দিয়ে চিন্তা করো তাহলে কি হবে? এ বি সি ডি। আচ্ছা, এবার চলো ডোমেইন। ডোমেইন হচ্ছে ডোমেইন হচ্ছে যেই ইনপুটগুলোর জন্য তুমি ভ্যালিড আউটপুট পাচ্ছ, যেই ইনপুটগুলোর জন্য ভ্যালিড আউটপুট পাচ্ছ। তাহলে কাদের জন্য ভ্যালিড আউটপুট পাচ্ছ? 1 আর 2 এর জন্য, 3 এর জন্য কিন্তু পাচ্ছ না। তাহলে ডোমেইন কি? 1 আর 2, 1 আর 2। আর তুমি যদি ক্রমজোড় হিসেবে চিন্তা করো, তাহলে সম্পর্কের যেই ক্রমজোড়গুলা, তাদের প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, সেটাই কি ডোমেইন। সেটাই কি ডোমেইন। ঠিক আছে? যদি ক্রমজোড় হিসেবে চিন্তা করো, প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, সেটাই কি ডোমেইন। এবার রেঞ্জ। এবার চলো রেঞ্জ। রেঞ্জ কি? তুমি ইনপুটগুলোর জন্য যে আউটপুট পাচ্ছ, তুমি ইনপুটগুলোর জন্য যে আউটপুট পাচ্ছ, সেটাই রেঞ্জ। ইনপুটগুলোর জন্য কি কি আউটপুট পাচ্ছ? এ বি সি ডি কিন্তু আউটপুট হিসেবে আসতেছে না। তাহলে রেঞ্জ কি? ইনপুটগুলোর জন্য যেই আউটপুট পাচ্ছ, সেটাই কি রেঞ্জ। বা তুমি যদি ক্রমজোড় থেকে বলো, ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলা নিয়ে যেই সেট, সেটাই রেঞ্জ। ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলা নিয়ে যেই সেট, সেটাই কি রেঞ্জ। বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার। আমাদের যে সম্পর্ক, সেটা এমনিও দেওয়া থাকতে পারে, কিংবা ক্রমজোড় আকারেও দেওয়া থাকতে পারে, কিংবা ক্রমজোড় আকারেও দেওয়া থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা সম্পর্ক লিখে দেখাই। তোমরা সেট গঠন পদ্ধতিতে সেট লিখছো না? বলো তো, তোমরা সেট গঠন পদ্ধতিতে লিখছো তো? ধরো আমাদের এ সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3। বি সেটের উপাদান হচ্ছে, বি সেটের উপাদান হচ্ছে 3 4 5। এখন আমি একটা সম্পর্ক লিখলাম, একটা সম্পর্ক। এই সম্পর্কটা এ আর বি সেটের মধ্যে সম্পর্ক। তাহলে এটা কি এ ক্রস বি এর একটা উপসেট না? বুঝছো? এ ক্রস বি করলে এদের মধ্যে যত ক্রমজোড় হয়, সবগুলা চলে আসে। ওগুলার থেকে কোনো একটা উপসেট একটা সম্পর্ক নির্দেশ করে। সেই সম্পর্কটাকে আমি এমনি লিখলাম, আমি এমনি লিখলাম এক্স কমা ওয়াই ক্রমজোড় আকারে, সাচ দ্যাট, এমন এক্স কমা ওয়াই, এই সম্পর্কটা দেখতে এমন যাতে করে এক্স বিলংস টু এ এবং
x belongs to a এবং y belongs to b, বুঝো এই সেটের প্রত্যেকটা ক্রোমোজোর দেখতে এমন যেখানে x belongs to a এবং y belongs to a। আমি যদি এতটুকু দিয়ে দিই তাহলে এটা কি বোঝায় বলো তো? তাহলে এটা কি বোঝায় বলো তো? এটা আসলে a ক্রস b বোঝায়। টোটাল 9টা উপাদান থাকবে, 1,3, 1,4, 1,5, 2,3, 2,4, 2,5, 3,3, 3,4, 3,5, তাই তো? আমি কিন্তু আর কিছু স্পেসিফাই করি নাই। এবার আমি বলে দিলাম এবং y is greater than x, এটাও কিন্তু একটা সম্পর্ক। এটা এমন একটা সম্পর্ক যেখানে ক্রোমোজোরটা দেখতে এমন, প্রথম উপাদান এতে থাকে, দ্বিতীয় উপাদান বিতে থাকে এবং দ্বিতীয় উপাদান অর্থাৎ y এর ভ্যালু x এর থেকে বড়। তার মানে কি জানো? তোমরা ছোট ক্লাসে এরকম অঙ্ক করছো, কেমনে করছিলাম মনে আছে? a ক্রস b করতা, 9টা ক্রোমোজোর পাইতা, ওই 9টা ক্রোমোজোরের মধ্যে যেখানে y is greater than x, দ্বিতীয়টা প্রথমটার চেয়ে বড়, সেগুলা জাস্ট রেখে দিতা। মনে পড়ে? আমাকে বলো তো। তাই না? তাহলে কারা আসতো আমাকে বলো তো? 1,3, 1,4, 1,5, 2,3, 2,4, 2,5, 3,3টা আসতো না, 3,4 আসতো, 3,5 আসতো, তাই তো? তো সম্পর্ককে তুমি কিন্তু অমনেও লিখতে পারো, এটাও কিন্তু একটা সম্পর্ক। এই সম্পর্কটার এটা কি তালিকা পদ্ধতি না? তালিকা পদ্ধতি না, এটা সেট গঠন পদ্ধতি। এটাকে তুমি যদি তালিকা পদ্ধতিতে লেখো তাহলে ব্যাপারটা কিরকম হইতো? 1,3, 1,4, 1,5, 2,3, 2,4, 2,5, 3,4, 3,5, 3,3 কিন্তু নাই। এটা কি তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এটাকে চাইলে কি ওই এমনে গোল্লা দিয়েও প্রকাশ করতে পারতা, মনে পড়তেছে? তাহলে সম্পর্ক আসলে কি? এ ক্রস বি এর একটা উপসেট। এবার তো বুঝছো, সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সম্পর্ক কি বুঝে গেছি, ফাংশন কি বুঝে গেছি, এইবার আমরা দুইটা বিশেষ ধরনের ফাংশন দেখব। কি দেখব? দুইটা বিশেষ ধরনের ফাংশন। আচ্ছা, ফার্স্টে কি দেখছি? রিলেশন বা সম্পর্ক বা অন্বয়, তাই তো? আচ্ছা, একটা বিশেষ ধরনের অন্বয় হচ্ছে ফাংশন। এই রিলেশনটাই কিছু বৈশিষ্ট্য মানলে সেটা ফাংশন হয়। এবার এই ফাংশনটা কিছু স্পেশাল বৈশিষ্ট্য মানলে সেটা এক এক ফাংশন হবে। তাহলে স্ট্রাকচারটা বুঝছো? রিলেশন, ফাংশন হওয়ার জন্য আগে রিলেশন হওয়া লাগবে, ওয়ান অন ফাংশন হওয়ার জন্য আগে ফাংশন হওয়া লাগবে, তারপর এক একে যাবে। আরেকটা বিশেষ ধরনের ফাংশন আছে, সেটা হচ্ছে সার্বিক ফাংশন বা অন টু ফাংশন। তো এই দুইটার মানে কি আমি বুঝাচ্ছি, সার্বিক ফাংশন বা অন টু ফাংশন। আচ্ছা, তো প্রথমত আমরা এক এক ফাংশনে আসি। এক এক ফাংশন হওয়ার শর্ত, প্রথমত এটা ফাংশন হওয়া লাগবে, মানে কি একটা ইনপুটের জন্য একটাই আউটপুট হওয়া লাগবে, বুঝছো? তার মানে প্রথম শর্তটা হচ্ছে ফাংশন হওয়া লাগবে, মানে একটা ইনপুটের জন্য একটা আউটপুট। দ্বিতীয় শর্ত হচ্ছে একটা আউটপুটের জন্য একটাই ইনপুট থাকা লাগবে। দেখো, দ্বিতীয় শর্তটা হচ্ছে একটা আউটপুটের জন্য একটাই ইনপুট থাকা লাগবে। বুঝছো? একটা আউটপুটের জন্য
একটাই ইনপুট থাকা লাগবে, কমও না বেশিও না, কমও না বেশিও না। ক্লিয়ার? ওয়ান ওয়ান ফাংশনের ব্যাপারটা বুঝছি। এবার আসি সার্বিক ফাংশন। এক এক ফাংশন বুঝছি। প্রথমত ফাংশন হওয়া লাগবে, মানে একটা ইনপুটের জন্য একটা আউটপুট। দ্বিতীয়ত একটা আউটপুটের জন্য একটাই ইনপুট পাওয়া লাগবে, একটা আউটপুটের জন্য একাধিক ইনপুট থাকা যাবে না, থাকা যাবে না। আচ্ছা, এবার চলো ওয়ান টু অন টু ফাংশন। অন টু ফাংশনের শর্ত কি? প্রথমত ফাংশন হওয়া লাগবে, প্রথমত ফাংশন হওয়া লাগবে। দ্বিতীয়ত কোডোমেইন আর রেঞ্জ, কোডোমেইন আর রেঞ্জ এই দুইটা সমান হওয়া লাগবে। কোডোমেইন আর রেঞ্জ এই দুইটা সমান হওয়া লাগবে। কোডোমেইন আর রেঞ্জ সমান হওয়া মানে কি? খেয়াল করো, এতটুকু ভুলে যাও, এই পুরোটা কোডোমেইন না? আমাকে বলো, এই পুরাটাই তো কোডোমেইন। এখানে কিন্তু রেঞ্জ কি এবিসি, কোডোমেইন পুরাটা হবে না। কোডোমেইন আর রেঞ্জ দুটাই সেম হওয়া লাগবে, দুটাই সেম হওয়া লাগবে। একটু ঠান্ডা মাথায় দেখো, তাহলে বুঝতে পারবা, তাহলে বুঝতে পারবা ব্যাপারটা। সবাই মনোযোগ দাও। ফাংশন হওয়ার শর্ত আমরা বুঝে গেছি। এক এক ফাংশন হওয়ার শর্ত কি? এক এক ফাংশন, নামের মধ্যেই ফাংশন আছে, তাহলে এটা একটা ফাংশন। দ্বিতীয়ত একটা আউটপুটের জন্য একটা মাত্র ইনপুট থাকা লাগবে। আচ্ছা, ঠিক আছে। এগুলো হওয়ার জন্য অন অন বা অন টু ফাংশন হওয়া লাগবে, কিন্তু আগে ফাংশন না হলে এগুলো তো হবেই না, বুঝছো? আচ্ছা, অন টু বা এটার বাংলা হচ্ছে সার্বিক, এটার বাংলা হচ্ছে এক এক, এটার বাংলা হচ্ছে এক, উপরে লেখা আছে, আর এটা হচ্ছে সার্বিক। এক এক সার্বিক। এইবার আমরা অনেকগুলা সম্পর্ক, অনেকগুলা জিনিস দেখব, আমাকে বলবা। আমরা তিনটা জিনিস চেক করব, ফাংশন, এক এক ফাংশন, সার্বিক ফাংশন। ঠিক আছে? আমরা তাহলে তিনটা জিনিস, ফাংশন হলে আমরা টিক দিব, আমাদের তিনটা, প্রত্যেকটা ফিগারের পাশে তিনটা জিনিস দিব। ফাংশন হলে টিক, না হলে ক্রস। এক এক ফাংশন হলে টিক, না হলে ক্রস। সার্বিক ফাংশন হলে টিক, না হলে ক্রস। তাহলে প্রত্যেকটার জায়গায় তিনটা চিহ্ন বসবে, টিক নাই ক্রস। প্রথমটা হচ্ছে ফাংশন কিনা, দ্বিতীয়টা এক এক ফাংশন কিনা, তৃতীয়টা সার্বিক ফাংশন কিনা। আমাদের প্রথম জিনিস, আমরা আসি, এইটা কি ফাংশন? সবাই একটু খাতায় তুলতে পারো? না তুললেও হবে, না তুললেও হবে। তোলো, বেটার, তোলো তোলো, সবাই একটু খাতায় তোলো, সবাই একটু খাতায় তোলো। আমরা পরে অনেকগুলো এমসিকিউ সলভ করব। ফাংশনের বেসিক কনসেপ্ট আমরা আজকে দেখতেছি। দেখো, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, সুন্দর। একটা ইনপুটের জন্য একটা আউটপুট, সুন্দর। আমরা প্রথমে ফাংশন টেস্টিংটা করি। একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট হয়ে গেছে, তাহলে এটা কি ফাংশন? না। এবার কি চেক করব? এটা এক এক কিনা। দরকার নাই, এটা তো ফাংশনই না, তো এক এক ফাংশন কেমনে হবে? এক এক ফাংশন হওয়ার জন্য আগে ফাংশন হওয়া লাগবে। এটাও না, এটাও না, তিনটাই ক্রস। ফাংশন না হলে এক একে হবে না, সার্বিক হবে না, সার্বিক হবে না। পরেরটাই যাই, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট, তাহলে এটা ফাংশন না। তাহলে এক এক ফাংশনও না, সার্বিক ফাংশনও। ঠিক আছে? আচ্ছা, পরেরটা, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের কোনো আউটপুট নেই, সম্ভব না, তাহলে এটা ফাংশন না। ফাংশন না হলে কি এক এক হবে না, সার্বিক হবে না, সার্বিক হবে না। পরেরটাই যাই, দেখো, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, 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 সুতরাং এটা ফাংশন, এটা ফাংশন। এবার আসি এক এক কিনা, বুঝছো? এবার আসি এক এক কিনা। এক এক কি চেক করতে হবে? একটা আউটপুটের জন্য একটা ইনপুট, একটা আউটপুটের জন্য একটা ইনপুট, একটা আউটপুটের জন্য একটা ইনপুট, সুন্দর।
একটা আউটপুটের জন্য একটা ইনপুট, ঠিক আছে, ভেরি নাইস। একটা আউটপুটের জন্য একটা ইনপুট, সুন্দর। একটা আউটপুটের জন্য দুইটা ইনপুট, সর্বনাশ। তাহলে এটা কি এক এক ফাংশন হইল? বলো, একটা আউটপুটের জন্য দুইটা ইনপুট হয়ে গেছে, তাহলে এটা এক এক ফাংশন হইল না। এবার দেখি সার্বিক হইল কিনা, এবার দেখি সার্বিক হইল কিনা। কোডোমেইন আর রেঞ্জ সমান, কোডোমেইন এইটা, রেঞ্জ কি ভ্যালিড আউটপুট যারা, সমান। হ্যাঁ, কোডোমেইন আর রেঞ্জ সমান, সুতরাং এটা কি আমাদের সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন। তো আমাদের তিনটা টিক চিহ্ন কি বুঝাইতেছে আমি একটু লিখতেছি। প্রথমটা বুঝাইতেছে ফাংশন কিনা, দ্বিতীয়টা বুঝাচ্ছে 1 1 কিনা, তৃতীয়টা বুঝাচ্ছে 1 2 কিনা। পরেরটাই যাই, পরেরটাই যাই। একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, সুন্দর একটা ফাংশন। এবার দেখি এক এক কিনা। একটা আউটপুটের জন্য একটা ইনপুট, একটা আউটপুটের জন্য একটা ইনপুট, একটা আউটপুটের জন্য একটা ইনপুট, ঠিক আছে। এটা তো আউটপুটই না, বুঝছো, এটা কিন্তু আউটপুটই না, ঠিক আছে। তাহলে এটা কি এক এক ফাংশন? হ্যাঁ, এটা এক এক ফাংশন, বুঝছো, এটা এটা এক এক ফাংশন। এবার চলো দেখি এটা সার্বিক কিনা। সার্বিক কি? কোডোমেইন আর রেঞ্জ সমান হওয়া লাগবে। কোডোমেইন রেঞ্জ সমান, কোডোমেইন তো পুরাটা, রেঞ্জ তো এতটুকু। এটা কোডোমেইনে আছে কিন্তু রেঞ্জে নাই, সুতরাং এটা সার্বিক ফাংশন না, সুতরাং এটা সার্বিক ফাংশন। বুঝাতে পারলাম? আচ্ছা, লাস্টেরটা, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, তাই না? বলো, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, তাই তো? সুতরাং এটা কি ফাংশন, এক এক ফাংশন। হ্যাঁ, প্রত্যেকটা আউটপুটের একটা ইনপুট, সার্বিক ফাংশন, কোডোমেইন রেঞ্জ সমান, সুতরাং এটা সার্বিক ফাংশন। ঠিক আছে, ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার। আচ্ছা, এবার এবার আমরা একটা মজার টপিকে যাব। এগুলা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব, এগুলা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব, বাট আপাতত জাস্ট হিন্ট দেওয়া আর কি। আচ্ছা, সেটার আগে আমরা এভাবে চিত্র দেখে বলে দিতে পারি একটা সম্পর্ক ফাংশন কিনা, বা সেটা এক এক ফাংশন কিনা, বা সার্বিক ফাংশন কিনা, বলে দিতে পারি না? পারি তো। কিংবা ক্রমজোড় দেখেও কিন্তু আমরা বলে দিতে পারি। এবার চলো গ্রাফ দেখে, তোমাকে কোন একটা জিনিস দেওয়া আছে, কোন একটা সম্পর্ক দেওয়া আছে, খেয়াল করো তো সম্পর্ক কি হয়? দুইটা সেটের মধ্যে হয় না? সম্পর্ক তো দুইটা সেটের মধ্যে হয়। আমি লিখলাম y = x², এটাও কিন্তু একটা সম্পর্ক x আর y এর মধ্যে, জাস্ট দুইটা সেটের জায়গায় দুইটা চলক হয়ে গেল, তাই না? এই যে x আর y এর মধ্যে একটা সম্পর্ক না এটা, তাই তো? এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা ফাংশন নাকি ফাংশন না, এক এক ফাংশন না কেমন, সেটা আমরা চিত্র দেখে কেমনে বুঝবো? চিত্র দেখে কেমনে বুঝবো? আমরা একটা চিত্র আঁকাই। সবাই তো গ্রাফ আঁকছো, সরল রেখার গ্রাফ আঁকছো না, বৃত্তের গ্রাফ আঁকছো না? আমাকে বলো তো, সবাই সরল রেখা বা বৃত্ত এগুলার গ্রাফ আঁকছো? আমাকে বলো তো, সবাই সরল রেখা বা বৃত্তের এগুলোর গ্রাফ আঁকছো না? আমি একটা সরল রেখা আঁকাই। এই ধরো সরল রেখাটা, এটার ইকুয়েশনটা আমরা ধরে নিলাম y = x + 3। তাহলে এটা সম্পর্ক না? আমাকে বলো তো, x আর y এর সম্পর্ক, এটা কি একটা সম্পর্ক না? আমাকে বলো, x আর y এর সম্পর্ক, যেখানে ইনপুট কে x, আউটপুট কে y। সাধারণত ইনপুট হয় x, আউটপুট হয় কি y। x আর y এর মধ্যে একটা সম্পর্ক, দুইটা চলকের মধ্যে সম্পর্ক হয়ে গেছে, এবার সেটের মধ্যে না। হ্যাঁ, ওই সম্পর্কটাই আমরা চলকের মাধ্যমে দেখালাম। সাধারণত কিছু না বলা থাকলে x হচ্ছে ইনপুট, y হচ্ছে আউটপুট। তাহলে খেয়াল করো তো, এই গ্রাফ দেখে x এর ভ্যালু যখন এখানে, y এর ভ্যালু কত?
ওয়াই এর ভ্যালু কত আমাকে বলো তো, এখানে না? তো এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কি একটাই ভ্যালু পাচ্ছ না? আমাকে বলো তো, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা মাত্র ভ্যালু পাচ্ছ, এমন কোথাও আছে যে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাবা এই গ্রাফটায়? না কিন্তু। এক্স এর ভ্যালু যখন এত, ওয়াই এর ভ্যালু তখন কত? এখানে। এক্স এর ভ্যালু যখন এখানে, ওয়াই এর ভ্যালু কোথায়? এখানে। তাহলে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা করেই ভ্যালু পাচ্ছ, তাইলে এটা একটা ফাংশন, বলতে পারি না? আচ্ছা, তাহলে ফাংশন নাকি ফাংশন না বুঝবো কেমনে? আমি আরেকটা গ্রাফ আঁকাই। তোমাদের দুইটা চ্যাপ্টার হইছে এগুলা সংক্রান্ত, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বৃত্ত। এবার আমি একটা বৃত্ত আঁকাই। এবার আমি একটা বৃত্ত আঁকাই, সবাই একটু মনোযোগ দিবা। এবার আমি একটা বৃত্ত আঁকাই, এই ধরো বৃত্তটা, আনুমানিক এইটা আর কি। আচ্ছা, এবার আমাকে বলো তো, এক্স এর ভ্যালু যখন এখানে, বৃত্তের ইকুয়েশনও তো সবাই জানো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধরো 3 স্কোয়ার, কথার কথা। এক্স এর ভ্যালু যখন এখানে, তখন ওয়াই এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু যখন এখানে, ওয়াই এর কিন্তু তখন দুইটা ভ্যালু, তুমি যদি খেয়াল করো, ওয়াই এর ভ্যালু উপরে একটা, নিচে একটা, তাই না? তাহলে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাইতেছি, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাইতেছি, তাইলে এটা কি ফাংশন? না। তুমি একটু সহজভাবে চিন্তা করো, এই যে এখান থেকে এক্স এর ভ্যালু যদি শূন্য বসাও, তাহলে ওয়াই এর কয়টা ভ্যালু পাও? দুইটা না? প্লাস মাইনাস 3, তাই তো? তাহলে এটা ফাংশন না। এখন আমরা আসলে বুঝবো কেমনে একটা ফাংশন নাকি ফাংশন না? তুমি কি করবা, এটাকে বলে ভার্টিক্যাল লাইন টেস্টিং। এই মেথডটাকে বলে গ্রাফ দেখে কোন একটা জিনিস ফাংশন কিনা সেটা বোঝার উপায় হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। এটা কেমনে করে? তুমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা নিবা। সুবিধা কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার উপর এক্স এর ভ্যালু ফিক্সড না? আমাকে বলো, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার উপর এক্স এর ভ্যালু ফিক্সড, তার মানে ইনপুটটা ফিক্সড, তাই না? এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুতে ভুজ সেম, ইনপুটটা ফিক্সড। এখন এই অসীম সমান্তরাল রেখা আমাদের গ্রাফটাকে যদি কোথাও দুইটা বিন্দুতে ছেদ করে, যে কোনো জায়গায় যদি দুইটা বিন্দুতে ছেদ করে, তার মানে কি ওই এক্স এর সেই একটা ভ্যালুর জন্য ওয়াই এর আমি দুইটা আউটপুট পাবো, তার মানে সেটা ফাংশন হবে না, কাহিনী কি দাঁড়াইলো? বুঝছো ব্যাপারটা? ভার্টিক্যাল লাইন টেস্টিং, তুমি ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখা যদি গ্রাফের কোথাও একাধিক বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ফাংশন না। ক্লিয়ার? ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখা আমাদের গ্রাফটার যে কোনো জায়গায় যদি একাধিক বিন্দুতে ছেদ করে, তার মানে এক্স এর এই একটা ভ্যালুর জন্য ওয়াই এর তুমি একাধিক ভ্যালু পাচ্ছ, একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট পাচ্ছ, তাহলে সেটা ফাংশন হবে না। ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে, সুন্দর। এবার আমি আরো কয়েকটা আঁকাই, সবাই আমাকে বলবা ফাংশন নাকি ফাংশন না। এগুলো তোমরা পরে বিস্তারিত শিখবা, আরো অসুবিধা নেই। আচ্ছা, আমি আরেকটা আঁকাচ্ছি, সবাই একটু মনোযোগ দিবা। এটাও কিন্তু একটা গ্রাফ, তাই না? আমাকে বলো, এটা একটা গ্রাফ না? আমি আরো একটা গ্রাফ আঁকাই।
দুইটা গ্রাফ, আমাকে বলো কোনটা ফাংশন না। বলো তো তোমার কাজ খুব সহজ। তুমি এই গ্রাফটারে যে কোনো জায়গায় যদি y অক্ষের কোন একটা সমান্তরাল রেখা চিন্তা করো এবং সেটা একাধিক বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ফাংশন না। আবার বলতেছি, তুমি যদি আমাদের যে গ্রাফটা সেটার যে কোনো জায়গায় একটা y অক্ষের সমান্তরাল রেখা চিন্তা করো এবং সেটা একাধিক বিন্দুতে ছেদ করে, তার মানে কি ওখানে x এর ভ্যালু একটা কিন্তু y এর ভ্যালু একাধিক, একের বেশি, ইনপুট একটা আউটপুট একাধিক, তাহলে সেটা ফাংশন হবে না। এবার দেখি তো, এই যে সর্বনাশ, এই যে চিন্তা করো তো, এখানে এই যে y অক্ষের সমান্তরাল রেখাটা সেটা আমাদের গ্রাফটাকে কয়টা বিন্দুতে ছেদ করছে? একটা, দুইটা, তিনটা। এখানে কিন্তু সবগুলোর উপর x এর ভ্যালু ফিক্সড, তাহলে x এর একটা ভ্যালু কিন্তু y এর তিনটা, ইনপুট একটা আউটপুট তিনটা, তাহলে এটা ফাংশন না। তাহলে এটা ফাংশন না, বুঝছো? এটা ফাংশন। তুমি y অক্ষের সমান্তরাল রেখা সব জায়গায় চিন্তা করতে হবে, কোথাও যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাইলে ওইটা আর ফাংশন না। কোথাও কিন্তু একাধিক বিন্দুতে ছেদ করতেছে না তাইলে এটা ফাংশন। বুঝতে পারলাম? তার মানে আমি y অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো, সেটা যদি যে কোনো জায়গায় একের অধিক বিন্দুতে ছেদ করে তাহলে ওটা ফাংশন না, ঠিক আছে? তাহলে এইটা ফাংশন না, কিন্তু এটা ফাংশন। এরকম কেউ আসো যে এখনো বুঝো নাই? আমাকে বলো তো। আচ্ছা, গ্রাফ দেখে ফাংশনটা বুঝে গেছি, এবার আমাকে বলো তো গ্রাফ দেখে এক এক ফাংশন কিনা এইটা কেমনে বুঝবো? তোমরা নিজেরা মাথায় চিন্তা করো, আমি অ্যান্সার বলে দিব। হ্যাঁ, গ্রাফ দেখে আমরা কেমনে বুঝবো এই জিনিসটা এক এক ফাংশন? আমি একটা গ্রাফ আঁকাই। তোমরা একটু চিন্তা করো এটা কেমনে চেক করব বা কেমনে দেখব? আচ্ছা, ঠিক আছে, ধরো র্যান্ডম একটা গ্রাফ আঁকলাম আর কি, কথার কথা। আমাকে বলো এটা কি ফাংশন? দাঁড়াও, পুরোপুরি এখনো কমপ্লিট করি নাই। আমাকে বলো এটা কি ফাংশন? হ্যাঁ, কারণ তুমি y অক্ষের সমান্তরাল কোনো রেখা যদি টানো সেটা কখনোই একের অধিক বিন্দুতে ছেদ করবে না, চোখের দেখায় বোঝা যাচ্ছে। এক এক কিনা কেমনে বুঝবা? এক এক হওয়ার জন্য প্রথম শর্ত কি? এটা ফাংশন হওয়া লাগবে। তাহলে হরিজন্টাল টেস্ট চালাইতে হবে না? ভার্টিক্যাল লাইন টেস্ট চালাইতে হবে তো। তোমাকে যদি একটা গ্রাফ দিয়ে বলে এটা এক এক ফাংশন কিনা চেক করো, তাহলে তোমার প্রথম কাজ কি হবে? সেটা ফাংশন কিনা সেটা চেক করা। ফাংশন কিনা কেমনে চেক করে? ভার্টিক্যাল লাইন টেস্টিং। আমি ভিএলটি বললাম, ভার্টিক্যাল লাইন টেস্টিং। মুখস্থ করার দরকার নেই, হয়ে যাবে এমনি। আচ্ছা, দ্বিতীয়ত কি চেক করা লাগবে? এটা এক এক কিনা, মানে একটা আউটপুটের জন্য একটা ইনপুট কিনা, তার মানে একটা y এর জন্য একটাই x হওয়া লাগবে, আচ্ছা, তার মানে তুমি যদি এখন x অক্ষের সমান্তরাল কোনো রেখা টানো, দেখো x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার উপরে y ফিক্সড না? x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার উপর কোটি ফিক্সড, একটা কোটির জন্য, একটা y এর জন্য একটাই x হওয়া লাগবে। তাহলে y অক্ষের সমান্তরাল তো গেল, x অক্ষের সমান্তরাল কোন একটা রেখা টানলে সেটা যদি গ্রাফটার একাধিক বিন্দুতে ছেদ করে ফেলে, তার মানে কি এই প্রত্যেকটাই যে দেখো এই দুইটা বিন্দুতে ছেদ করছে, এই দুইটা বিন্দুর y এর ভ্যালু কিন্তু ফিক্সড।
ভুজ আলাদা, তাহলে একটা আউটপুটের জন্য একটা ইনপুট হয়ে গেছে, তাহলে এটা এক এক ফাংশন না। এইটাকে বলে হরিজন্টাল লাইন টেস্টিং। হরিজন্টাল মানে আনুভূমিক। তার মানে এক এক ফাংশন কিনা তা চেক করার জন্য প্রথমত ভার্টিক্যাল লাইন টেস্টিং করা লাগবে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একাধিক বিন্দুতে ছেদ করতে পারবে না, একটা বিন্দুতেই ছেদ করা লাগবে, তাহলে সেটা ফাংশন হবে, নাহলে ফাংশনই হবে না। দ্বিতীয়ত হরিজন্টাল লাইন টেস্টিং, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল রেখা সরি যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা এক এক ফাংশন না। কেন না বুঝছো? কারণ একটা আউটপুট, একটা ওয়াই, এই দুইটা বিন্দুতে ওয়াই এর ভ্যালু সেম, কোটির ভ্যালু সেম, কিন্তু ইনপুট তো দুইটা। এই বুঝছো? আমাকে বলো, এমন কেউ আছে যে বুঝো নাই? বলো। এইটা এটা কি হবে? এটা কি হবে? এটা কি ফাংশন? এটা কি ফাংশন? দেখো ওয়াই অক্ষের কি করবা? ভার্টিক্যাল লাইন টেস্টিং। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটার বেশি বিন্দুতে ছেদ করে না, তাহলে এটা ফাংশন। ইয়েস, এটা ফাংশন। এবার কি করবা? ফাংশনের কাজ শেষ, এক এক কিনা এটা কেমনে করতে হয়? হরিজন্টাল লাইন টেস্টিং। দেখো এক্স অক্ষের সমান্তরাল রেখা একাধিক বিন্দুতে ছেদ করতেছে, তার মানে একটা আউটপুটে একাধিক ইনপুট, তাহলে এটা ফাংশন, ঠিক আছে, কিন্তু এক এক না। আচ্ছা, তারপরে যাই আরেকটা এক্সাম্পল। ভুল হয়ে গেল, বলো। এইটা ফাংশন? এটা কি ফাংশন? এটা কি এক এক ফাংশন? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটা বিন্দুতেই ছেদ করে, একের অধিক কোনো বিন্দুতে ছেদ করে না, তাহলে ফাংশন। এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ, তার মানে এটা ফাংশনও এক এক ফাংশন, ফাংশনও এক এক ফাংশন, ঠিক আছে? বলো এটা কি? এইটা এটা ফাংশন না, কিন্তু এক এক তো হয়, এক এক হয় না, ফাংশন না, বুঝতে পারতেছি। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একাধিক বিন্দুতে ছেদ করতেছে, একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট, কিন্তু ফাংশন তো, মানে এক এক তো, একটা আউটপুটের জন্য তো একটা ইনপুট। কই, আমি তো দেখতেছি এটা এক এক, তোমরা কি বলতেছো? এটা আসলে ফাংশনই না। ফাংশন না হইলে এক এক তো হওয়ার কথাই ওঠে না, তাই না? এক এক তো হওয়ার কথাই ওঠে না। তাহলে তুমি কি পারবা, তোমাকে যদি কিছু একটা দেওয়া থাকে সেটা ফাংশন কিনা এক এক কিনা এগুলো বাইর করতে? তোমাকে কেমনে দেওয়া থাকতে পারে? চিত্র আকারে দেওয়া থাকতে পারে, এমনে দেওয়া থাকতে পারে, গ্রাফ আকারে দেওয়া থাকতে পারে, বা ক্রমজোর আকারে দেওয়া থাকতে পারে। তুমি তো পারবা, তুমি পারবা না? অবশ্যই পারবা। পারবা তো? অবশ্যই পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ করি, তোলার দরকার নেই। কি বলছে দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর এটা ডোমেন কত বলো তো? ডোমেনের কথা কি ছিল? ক্রমজোর গোলার প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, ক্রমজোর গোলার প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, তাহলে ডোমেইন অফ আর, ডি আর কত? আমাকে বলো 1 2 3। সেটা কি এ সেটের সমান না? তাহলে আর একটা ফাংশন যার ডোমেইন এ, আর কি ফাংশন? একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, এটা ফাংশন, ঠিক আছে? তাহলে প্রথমটা সত্য।
আচ্ছা আমি একটা জিনিস লিখি, সবাই মনোযোগ দিবা। আমি একটা সম্পর্ক লিখলাম, আমাকে বলো তো এটা কি ফাংশন? আমি একটা জিনিস লিখছি, এটা কি ফাংশন? কেন না? বা ফাংশন হলে কেন ফাংশন? একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটাই তো আউটপুট, ফাংশন না কেন? হ্যাঁ, ভুল করো না। দুইয়ের জন্য আউটপুট পাইছো 3, সেম ভাবে দুইয়ের জন্য আউটপুট পাইছো 7, তাহলে একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট হয়ে গেছে, সো এটা কি ফাংশনই না? বুঝতে অসুবিধা হলে চিত্র আঁকে কইরো, ঠিক আছে? প্যাচ খায়ও না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে ফাংশন হওয়ার জন্য ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো কি হওয়া লাগবে? রিপিট করা যাবে না, রিপিট করা যাবে না। এবার লিখিত বলো তো, এটা কি ফাংশন? এইটা কি ফাংশন? আমাকে বলো তো, হ্যাঁ না হ্যাঁ না, বলো বলো, এইটা কি ফাংশন? এবার মিক্সড, মিশ্র প্রতিক্রিয়া চলে আসছে তোমাদের মাঝখানে। একটা সেট লিখলাম, এটা যেই কথা একই কথা না? সেটের মধ্যে রিপিট হলে, সেটের মধ্যে রিপিট হলে সেটা তো ম্যাটার করে না। দেখো 2,3 আমি দুইবার লিখছি, দুইবার লেখার কি দরকার, একবারই লিখি। এটা আর আগেরটা সেম জিনিস, তাহলে এটা ফাংশন? হ্যাঁ এটা ফাংশন, বুঝছো? প্যাচ খায়ও না, এটা ফাংশন। ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। নিচের কোন ক্রোমোজোরের সেট ফাংশন না? ফাংশন না। 1 2 1 3 একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট পাই গেছে, তাহলে এইটাই কি ফাংশন না? আমাদের অ্যান্সার কি? এ। আমাদের অ্যান্সার কি? এ। বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, পরেরটাই যাই। উপরের কোনটা ফাংশন না? সিলেট বোর্ডে আসছে, এটা চিত্র আকারেও দিতে পারে, ক্রোমোজোর হিসেবেও দিতে পারে, গ্রাফ থেকেও দিতে পারে, বুঝছো? দেখো এই জিনিসটা চিত্রে না দিয়ে এটা কিন্তু ক্রোমোজোর হিসেবে ধরো এখানে দিয়ে দিল x1, y3, এটার ক্রোমোজোর ভার্সন পারবা না লিখতে? সেটাই ধরো দিয়ে দিল x2, y1, x2, y2, এভাবেই দিয়ে দিল, পারবা তো? পারবা না? দেখো একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট, তাহলে এটা ফাংশন না, এটা ফাংশন না। আচ্ছা একটা ইনপুটের জন্য একটা আউটপুট, এটা ফাংশন, এটা ফাংশন। এই ইনপুটের জন্য কোনো আউটপুট নাই, তাহলে এটাও ফাংশন না, তাহলে 1 আর 3 ফাংশন না, 1 আর 3 ফাংশন না, 1 আর 3 হচ্ছে কি আমাদের ফাংশন না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? বুঝছো বুঝছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তারপরেরটাই যাই। দেখো সকল ফাংশনই অন্যয়, ঠিক আছে, সকল অন্যয় ফাংশন না, এটাও ঠিক আছে। এটা একটা এক এক ফাংশন, এইটা কেমনে চেক করব? x হচ্ছে ইনপুট, এইটা হচ্ছে আউটপুট, এটাকে আমরা y দিয়ে রিপ্লেস করি, y ইকুয়ালস টু 2x + 1।
ব্যাপারটা তো এরকমই, তাই না? y ইকুয়ালস টু 2x প্লাস 1, বুঝছো? এখন এটা এক এক ফাংশন কিনা, কেমনে করবা? চিত্র, এটা চিত্র সবাই জানো, সরল রেখা। সরল রেখার চিত্রে কি এক এক ফাংশন হয়? হ্যাঁ হয়। মাথায় মাথায় কিন্তু হয়ে যাবে, অন্য কোথাও কিন্তু যাওয়া লাগবে না। তাহলে আমাদের অ্যান্সার কি? তিনটাই, 1 2 3, 1 2 3। সহজ না? এটা 2018 সালে আসছে সব বোর্ডে, এটা 2018 সালে আসছে সব বোর্ডে। পরেরটাই যাই, কি বলছে দেখো, এক্স একটা অশূন্য সেট। এই জিনিসটার মানে কি সেটা আমি পরে তোমাকে বলবো। এটা ফাংশনের চিহ্ন। ঠিক আছে, এটা ফাংশনের চিহ্ন। একটু ভুলও আছে এখানে, টাইপিং একটু ভুল করছে, এটা ওয়াই হবে। এইটা ওয়াই হবে। এক্স একটি অশূন্য সেট এবং এফ অফ এক্স ফাংশনটিকে নিম্মুক্ত হবে। উক্ত ফাংশনটির রেঞ্জ কত? এখানে কিছু একটা টাইপিং মিস্টেক হয়েছে, আমরা এটা স্কিপ, এটা স্কিপ, বুঝছো? পরেরটাই যাই, পরেরটাই যাই, দেখো কি বলছে, দেখো দেখো কি বলছে। এফ অফ এক্স একটা সম্পর্ক দেওয়া আছে, এটা কি একটা সম্পর্ক না? আমাকে বলো, বলো এটা একটা সম্পর্ক না? এবং এক্স আর ওয়াই কেমনে সম্পর্কিত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। এটা চিত্র তো জানো, বৃত্ত। তাহলে এটা কি ফাংশন? বলো তো, এই সেটটা কি ফাংশন? ফাংশন নয়, অন নয়, কোনোটি নয়। বলো এটার অ্যান্সার কি হবে? বি হবে না সি হবে? এটা না সিরিয়াস একটা জিনিস। এটা তুমি যদি অনেক ডিপ থেকে নিখুঁতভাবে চিন্তা করতে যাও, তাহলে উত্তর হবে অন নয়। কিভাবে? খেয়াল করো, এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স সেটটা কিন্তু তোমাকে বলে নাই, বুঝছো? ক্যাপিটাল এক্স সেটটা বলে নাই, ক্যাপিটাল ওয়াই সেটটা কেমন সেটাও তোমাকে বলে নাই। বলছে? বলে নাই তো। বলছে কি? না। এখন চিন্তা করো তো, এই যে গ্রাফটা, তুমি অবশ্যই বৃত্তের চিত্র দেখেই বলছো ঠুস ঠাস করে, তাই না? বৃত্তের অ্যাকচুয়াল চিত্রটা কেমন? এরকম না? আমি আমি একটু কমপ্লেক্স করে পড়াইতেছি, এটা বুঝো, একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং বোঝো। এই সম্পর্কটা দেওয়া আছে একটা ক্রমজোড়, যেখানে প্রথম উপাদানটা বিলংস টু এক্স, দ্বিতীয় উপাদানটা বিলংস টু ওয়াই। এক্স আর ওয়াই কি তোমাকে বলছে? বলে নাই তো। এখন যদি এরকম বলতো, এটা মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এটাও বাস্তব সংখ্যার সেট, তাহলে আমাদের চিত্রটা দেখতে এমন হইতো। তখন সেটা কি ফাংশন না, এটা অন্যয় বলতে পারো। আচ্ছা, এখন আমি যদি এরকম করি, এক্স আর ওয়াই যেই দুইটা সেট, তাদেরকে এমন ভাবে রেস্ট্রিক্ট করলাম, এমন ভাবে রেস্ট্রিক্ট করলাম, ধরো ওয়াই এর ভ্যালু নেগেটিভ হওয়া সম্ভব না। আমি বললাম ওয়াই হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, বলি নাই তো। তাহলে সেটা কি ফাংশনও হয়ে যেতে পারে না? চিন্তা করো তো, আমি যদি বলি ওয়াই এর ভ্যালু গ্রেটার দেন 0, এই সেটটা, তাহলে ব্যাপারটা কি? আমাদের জাস্ট উপরের অংশ থাকে না, বুঝছো? তখন সেটা কিন্তু ফাংশনও হয়ে যায়। এই কোয়েশ্চেনটা ইনকমপ্লিট, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও কি ইনকমপ্লিট, বুঝছো? তুমি কি দিবা? অন্যয় দিবা।
ঠিক আছে, বলো নিচের কোনটা ফাংশন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। চিত্র আঁকাও তো, এটা কি ফাংশন? না, এটা পুরা বৃত্তটা তো, তাহলে পুরা বৃত্তটা কি ফাংশন? না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, ওয়াই এর ভ্যালু শূন্য থেকে বড় বা সমান, তাহলে এটা কেমন আমাকে বলো তো? ওয়াই এর ভ্যালু শূন্য থেকে বড় বা সমান হওয়া মানে কি? আমাদের গ্রাফটা এক্স অক্ষের নিচে যাবে না, ব্যাপারটা দেখতে এরকম হবে, তাই না? আমাকে বলো, এরকম হবে না? তাহলে এটা ফাংশন। এটা কেমন হবে দেখতে বলতে পারবা? এক্স ইজ গ্রেটার দেন 0, এক্স এর ভ্যালু সেটা দেখতে এমন হবে। তিন নাম্বারটা দেখতে এমন হবে। এটা কি ফাংশন? না। বুঝছো? এটার গ্রাফ দেখতে কেমন? তোমরা এখনো শিখো নাই, কনিক যখন শিখবা তখন, কনিক যখন শিখবা তখন। বুঝছো? বুঝছো বুঝছো? পরেরটাই যাই, লাস্ট ওয়ান, এটা রিপিট করব। এটার গ্রাফ তো বোঝো, এটার গ্রাফ কেমন? একটা পুরা বৃত্ত ফাংশন হয় না। এটা এটা বৃত্তটাই, কিন্তু তোমাকে বলে দিছে ওয়াই এর ভ্যালু শূন্য থেকে বড়। দেখো তো 2 নাম্বারটা খেয়াল করো, এই জিনিসটাই, ওয়াই এর ভ্যালু শূন্য থেকে বড়, ওয়াই এর ভ্যালু শূন্য থেকে ছোট কোথায় আছে আমাকে বলো তো? এই যে এক্স অক্ষের নিচে নামলেই তো ওয়াই এর ভ্যালু শূন্য থেকে ছোট হয়ে যায়, তাহলে এই অংশটুকু বাদ চলে যাবে, তাই না? ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, এটা দেওয়ার সাথে সাথে কি বাদ চলে যাবে। বুঝছো? তাহলে এটা কি ফাংশন? হ্যাঁ। আচ্ছা, এই যে গ্রাফ টাফ এগুলো আঁকাআঁকির জন্য তোমরা একটা ওয়েবসাইট ব্যবহার করবা, ফোনে অ্যাপও আছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে desmos.com। ঠিক আছে, শুরুর দিকে তুমি এই ওয়েবসাইটটাতে গ্রাফগুলো আঁকবা। দেখো আমি একটা গ্রাফ আঁকাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তো পাইছিলাম আমরা, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাই তো ছিল। আচ্ছা, এখন তুমি চাইলে বিভিন্ন শর্ত দিয়ে দিতে পারো। এখানে একটা, এটা দিয়ে একটা শর্ত দিলা, কি শর্ত? y ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। খেয়াল করছো কি হয়েছে? এই যে বৃত্তের ইকুয়েশনটাই কিন্তু, খেয়াল করো, আমি এক্সট্রা একটা শর্ত দিছি, এটা না দিলে পুরা বৃত্তটা হইতো, এটা দেওয়ার সাথে সাথে কি কেটে গেছে। তো শুরুর দিকে তুমি গ্রাফগুলো চাইলে এই ওয়েবসাইটে আঁকাইতে পারো। তুমি যখন আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবা তখন আর ওয়েবসাইট লাগবে না, তখন নিজেই আঁকতে পারবা, নিজেই আঁকতে পারবা। ক্লিয়ার? ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক দেখো কি বলছে। এ আর বি, এই জিনিসটা বোঝায় এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক, ঠিক আছে, একটা ফাংশন বোঝায়। এটা নিয়ে আমরা বিস্তারিত পরে দেখব। এফ such that, এফ একটা ফাংশন, এফ such that, এফ একটা ফাংশন কার মধ্যে? এ থেকে বি, তার মানে এ হচ্ছে প্রথম সেটটা, বি হচ্ছে দ্বিতীয় সেটটা, এই দুটার মধ্যে একটা সম্পর্ক। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তার মানে আউটপুট অর্থাৎ ওয়াই, এটা হচ্ছে ইনপুটের স্কোয়ার, আউটপুট এটা হচ্ছে ইনপুটের স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইনপুটগুলোকে যদি স্কোয়ার করো তাহলে আউটপুটে কি আসবে আমাকে বলো তো? বা রেঞ্জে কি আসবে? আচ্ছা, মনোযোগ দাও, এই ব্যাপারটা বুঝাই। দুইটা সেট, এই একটা সেট, এই একটা সেট, ঠিক আছে? এই সেটের নাম এ সেট, এই সেটের নাম বি সেট, এই সেটের নাম বি সেট, ঠিক আছে? এখানে ধরো এ বি সি, এখানে ধরো 1 2 3 4 5, তাহলে এটা একটা ফাংশন। আমি এখন এই দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক দেখাবো, এমন ভাবে দেখাবো যাতে সেটা একটা ফাংশন হয়, তো সেটা যদি ফাংশন হয়, আমাদের এই সেটের প্রত্যেকটা ইনপুটের এগেইনস্টে একটা আউটপুট থাকা লাগবে। বুঝছো তো? এই সেটের এগেইনস্টে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকা লাগবে যদি ফাংশন হয়, তাই না? এই ফাংশন,
এই ফাংশনটাকে আমরা প্রকাশ করব, এই ফাংশনের একটা নাম এফ, এটা দিয়ে বোঝাচ্ছে এই ফাংশনটার নাম দিচ্ছি আমরা এফ। এফ যেই ফাংশনটা ডোমেইন হচ্ছে এ সেট, ডোমেইন হচ্ছে এ সেট। খেয়াল করো এ সেটের প্রত্যেকটা উপাদানই কি ডোমেইন, তাহলে ডোমেইনের সেটটা কি এ সেট নিজেই। একটা অ্যারো দিব, কোন সেট? বি সেট। এখন বি সেটটা কি? বি সেটটা কি রেঞ্জ? বি সেটটা কিন্তু রেঞ্জ না, বিটা কি কোডোমেইন। বি সেটটা কি বলো তো কোডোমেইন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা ফাংশন, যেই ফাংশনের ডোমেইন হচ্ছে এ এবং কোডোমেইন হচ্ছে বি সেটটা, রেঞ্জ কেমনে পাবো সেটা বোঝানোর জন্যই ধরো এফ অফ এক্স, এটাই হচ্ছে ফাংশনের ডেফিনেশনটা। তুমি এক্সট্রা যদি ইনপুট দাও তাহলে আউটপুটটা কেমনে পাবা সেই সম্পর্কটা এখানে দেওয়া আছে। ধরো কিছু একটা দেওয়া থাকলো এক্স স্কোয়ার, তার মানে এই সম্পর্কটার মাধ্যমে তুমি যদি ইনপুটগুলো এখানে বসাও তাহলে আউটপুটগুলো কি ওখানে পাবা, ওখানে পাবা। পুরো ব্যাপারটা বুঝছো? আবার বুঝাই। এইভাবে দেওয়া হয় হচ্ছে ফাংশনের ডেফিনেশন, এইভাবে দেওয়া হয় ফাংশনের ডেফিনেশন। আচ্ছা, ফাংশন একটা বিশেষ ধরনের অন্বয়। অন্বয় কি? দুইটা সেটের মধ্যে সম্পর্ক, এই একটা সেট, এই একটা সেট। এখন এই সেটটা, এই দুটার মধ্যে যে সম্পর্ক, সেটা ফাংশন হওয়ার জন্য কি হওয়া লাগবে? প্রত্যেকটা ইনপুটের এগেনস্টে আউটপুট পাওয়া লাগবে। তাহলে এ সেটের যারা আছে সবাই কি ডোমেইনের মধ্যে থাকবে, তাই তো? তাইলে যে ফাংশনটা তার ডোমেইন কি এ সেট, তার রেঞ্জ কি? এটা কিন্তু ম্যান্ডেটরি না। যেগুলো আউটপুট পাইছো ওগুলা হচ্ছে রেঞ্জ। তাহলে এই ব্যাপারটা কি আসলে কোডোমেইন। বি সেট যেটা, সেটা আসলে কি কোডোমেইন, তাই না? আচ্ছা, তাহলে যেই ফাংশনটা আসছে সেটাকে আমরা লিখলাম, এই ফাংশনটার নাম হচ্ছে এফ, যার ডোমেইন হচ্ছে এ। লিখে ফেলো, যার ডোমেইন কি এ সেটটা। বিটা কি রেঞ্জ? না, বি হচ্ছে কোডোমেইন। আচ্ছা, এখন ফাংশনটার সংজ্ঞা দেওয়া লাগবে। ফাংশনটার সংজ্ঞা কি? এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এক্সটা হচ্ছে ইনপুট, এখানে ইনপুট দিলে তুমি আউটপুটটা পাবা। আউটপুটের যেই সেটটা আসবে সেটাই কি রেঞ্জ, সেটাই কি রেঞ্জ। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার বুঝছি। আচ্ছা দেখো, ব্যাপারটা খেয়াল করো, ব্যাপারটা খেয়াল করো। তাহলে এখানে এ কি বলো তো? এ কি? ডোমেইন। এ কি? ডোমেইন। বি কি? কোডোমেইন। বি কিন্তু রেঞ্জ না, খবরদার। বি কি? কোডোমেইন। রেঞ্জ কেমনে পাবা? যে আউটপুটগুলা পাবা সেটার সেটই কি রেঞ্জ। আউটপুটগুলা কেমনে পাবা? এইটা হচ্ছে আমাদের ফাংশনের ডেফিনেশনটা। এখানে ইনপুট হচ্ছে এক্স, ইনপুটের জায়গায় যদি ডোমেইনগুলা দিতে থাকো তাহলে কি আউটপুটগুলা পাইতে থাকবা। তাহলে ডোমেইন বসাও তো, এফ অফ -2, তাহলে কত পাবা? -2 বসাও, তাহলে রেঞ্জ কত? আউটপুট কত পাইছো? 4। এফ অফ 0, আউটপুট কত? 0। এফ অফ 1, সবগুলা ডোমেইন বসাইছো 1। এফ অফ 2 কত? 4। এফ অফ 3 কত? 9। তাহলে কি কি পাইছো? 0 1 4 9, 0 1 4 9। তাহলে আউটপুটগুলার যেই সেট সেটাই কি রেঞ্জ না? সেটাই কি রেঞ্জ না? তাহলে রেঞ্জ কি? 0 1 4 9, 0 1 4 9। দেখো এটা কিন্তু কোডোমেইনের সমান হয় নাই, 2 বাদ গেছে, 6 বাদ গেছে। এখান থেকে আমরা বলতে পারি না এটা কি সার্বিক ফাংশন? না, কোডোমেইনের রেঞ্জ তো সমান হয় নাই। বুঝছো? এখন বলো তো এটা কি ফাংশন? একজন কোশ্চেন করছো। -2 আর 2 এর আউটপুট তো সেম হইছে, একটা ইনপুটের একটা আউটপুট থাকা লাগবে, দুইটা ইনপুটের একটা আউটপুট থাকতেই পারে, সেটা এক এক ফাংশন হবে না, কিন্তু ফাংশন, কিন্তু ফাংশন। এই ব্যাপারটা বুঝছো? এই নোটেশনটার মিনিং বুঝছো? তাইলে সবাই এটা দিয়ে বোঝানো হয় ফাংশনের নাম, এটা দিয়ে বোঝানো হয় ডোমেইনের সেট, এটা দিয়ে বোঝানো হয় কোডোমেইনের সেট। পরবর্তীতে ফাংশনের একটা ডেফিনেশন থাকে, এটাই হচ্ছে সেই ডেফিনেশন যার মাধ্যমে তুমি ডোমেইনের সেটগুলা, এই যে ডোমেইনের সেটের যে উপাদান সেগুলো যদি ইনপুট দাও আউটপুটটা পাবা।
তাহলে আউটপুটের সেটটাও পাবা, রেঞ্জটা পাবা। ক্লিয়ার? আমাকে বলো পুরা ব্যাপারটা। তাহলে ফাংশন, এক এক ফাংশন, সার্বিক ফাংশন, এগুলার বেসিক্স আমাদের শেষ। আজকে যা যা পড়াইছি এগুলা সব ক্লাস 9-10 ছিল, তোমাদের ছোট ভাই বোনদেরও পড়াইছি এটা, দেখবা ইউটিউবে গিয়ে ওই এসিএস ফিউচার স্কুলের একটা ওয়ান শট ক্লাস আছে, সেট ও ফাংশন, ওখানেও দেখবা এই জিনিসগুলাই আছে। এটার থেকে একটু একটু কম অ্যাডভান্সড আর কি, এখানে একটু বেশি অ্যাডভান্স পড়ানো হয়েছে। সো এই আর কি। তো আজকের ক্লাসটা শেষ, শুক্রবারে আমরা এখান থেকে শুরু করব। তো এই ক্লাসটা অবশ্যই রিভিউ করে আসবা। আমরা আজকে যা যা পড়ছি এগুলা ফাংশনের কোর এবং ফান্ডামেন্টাল কনসেপ্ট। এগুলা তুমি যদি না বুঝতে পারো, এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবা, 2 থেকে 3 বার রিভিউ করবা। এখানে মুখস্থ করার কিছু নাই, সব কিছু অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। ওকে, আমরা আস্তে আস্তে অঙ্কে প্রবেশ করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে হয়তো আমরা অনেকগুলো কনসেপ্টই পড়বো, তারপর থেকে আমাদের অঙ্কগুলো বেশ সহজ, অঙ্কগুলা বেশ সহজ। তো আল্লাহ হাফেজ, কালকে আমার বার্থডে। আল্লাহ হাফেজ।